হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আমাদের কমপ্লেক্স নাম্বারটা চলছিল না, কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু থিওরি আমরা পড়েছিলাম, বেশ কিছু প্রবলেমও আমরা সলভ করেছি। আরো কিছু নোট আমাদের জানতে হবে এবং আরো কিছু প্রবলেম করে আমরা আজকে কমপ্লেক্স নাম্বারটাকে শেষ করে দেব। ঠিক আছে? ওকে। তো ফার্স্ট কিছু নোট লিখে নাও। এই নোটগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। নাম্বার ওয়ান, if Z1 and Z2 be two complex numbers such that Z1 into Z2 not equal to 0, then তার মানে এমন দুটো কমপ্লেক্স নাম্বার এখানে নেওয়া হলো যাদের প্রোডাক্টটা নন জিরো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো রেজাল্ট এখান থেকে পেতে পারি। নাম্বার ওয়ান, ক্যাপিটাল লগ Z1 প্লাস ক্যাপিটাল লগ Z2 ইজ ইকাল টু হবে ক্যাপিটাল লগ অফ Z1 ইন্টু Z2। এটা তখন হবে যদি Z1 আর Z2 দুটোই ডিফারেন্ট হয়, Z1 নট ইকাল টু Z2 যদি হয়। হুম? আর Z1 ইকুয়াল টু Z2 যদি হয়ে যায় তাহলে এটা আবার নট ইকুয়াল হয়ে যাবে। দ্যাট ইজ ক্যাপিটাল লগ Z1 প্লাস ক্যাপিটাল লগ Z2, এই ব্র্যাকেটটা না দিলেও চলো, ইজ নট ইকুয়াল টু ক্যাপিটাল লগ Z1 ইন্টু Z2 if Z1 is equal to Z2। ঠিক আছে? তাহলে Z1 আর Z2 যদি ইকুয়াল হয় লগটা ভাঙবে না, আর যদি নট ইকুয়াল হয় তাহলে ক্যাপিটাল লগটা ভেঙে যাবে। হুম? ওকে। আর স্মল লগের ক্ষেত্রে কিন্তু কখনোই এটা ভাঙবে না, সেটা Z1 Z2 ইকুয়াল হোক চাই নট ইকুয়াল হোক। স্মল লগ Z1 প্লাস স্মল লগ Z2 নট ইকুয়াল স্মল লগ Z1 ইন্টু Z2। ঠিক আছে? হুম। ঠিক একইভাবে বিয়োগের ক্ষেত্রেও তাই। নাম্বার ফোর, ক্যাপিটাল লগ Z1 মাইনাস ক্যাপিটাল লগ Z2, সেটা ভেঙে যাবে যদি
Z1 নট ইকাল টু Z2 হয়, আর যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে এটা আবার ভাঙবে না বা নট ইকুয়াল হবে। বুঝতে পারলে? মনে থাকবে। হ্যাঁ স্যার। হুম। নেক্সট, নাম্বার 2 দিয়ে লেখো, ইফ জেড নট ইকাল টু জিরো, মানে জেড হচ্ছে একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার এবং এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে নাম্বার 1, লগ জেড টু দি পাওয়ার এম নট ইকুয়াল এম লগ জেড। ঠিক আছে, তাহলে জেড এর পাওয়ারে যদি কোনো পজিটিভ ইন্টিজার থাকে সেটা কিন্তু সামনে আসতে পারবে না, কিন্তু এটা যদি আবার পাওয়ারে ফ্র্যাকশন থাকে, দ্যাট ইজ 1/m, সেটা আবার সামনে চলে আসে। বুঝতে পারলে? তো এই রেজাল্ট গুলো থেকে এমসিকিউ তৈরি করতেই পারে, সেই কারণে এই রেজাল্ট গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এম থাকলে সামনে আসবে না, কিন্তু 1/m থাকলে সেটা সামনে চলে আসবে। নাম্বার 3, if Z1 and Z2 are two complex numbers and A not equal to 0, then number 1, A to the power Z1 into A to the power Z2 is not equal to A to the power Z1 plus Z2। ঠিক আছে, তবে এটা আবার সত্য হবে ফর প্রিন্সিপাল ভ্যালু, মানে n ইকাল টু জিরোর ক্ষেত্রে আবার এই রেজাল্টটা ইকুয়াল হয়ে যাবে, দিস ইকুয়াল টু দ্যাট ফর প্রিন্সিপাল ভ্যালুজ অনলি। মানে n ইকাল টু জিরোর জন্য। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এ বি পাওয়ারে যদি জেড থাকে সেটাকে আবার ভেঙে লিখতে পারি এ টু দি পাওয়ার জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড। তবে এটা আবার নট ইকুয়াল টু হয়ে যাবে ফর প্রিন্সিপাল ভ্যালুস। উল্টোটা কিন্তু, হ্যাঁ, আগেরটা প্রিন্সিপাল ভ্যালুর জন্য ইকুয়াল হচ্ছিল, আর এখানে আবার প্রিন্সিপাল ভ্যালুর জন্য নট ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে।
বোঝা গেল? ওকে, তাহলে এবার একটা প্রবলেম লেখো দেখি। if x plus iy is equal to cos alpha plus I beta, then the values of x square by cos square alpha minus y square by sin square alpha is equal to what? চারটে অপশন। স্যার ওয়ান আসবে স্যার। ওয়ান? হুম। কিভাবে? আহ, এই যে কস অফ আলফা প্লাস আইবিটাকে ভাঙিয়ে দিলাম, ওটা হবে কস আলফা প্লাস কস আইবিটা, আবার কস আইবিটাকে কস হাইপারবোলিক বিটা লিখতে পারবো, প্লাস আই ইন্টু এটা হয়ে যাবে সাইন আলফা ইন্টু সাইন হাইপারবোলিক বিটা। তারপর হচ্ছে বোথ সাইড থেকে ইমাজিনারি পার্ট আর রিয়াল পার্ট ইকুয়াল করলেই চলে আসবে। আচ্ছা, তাহলে কসটাকে ভাঙতে হবে, কস এ কস বি হ্যাঁ। মাইনাস সাইন এ সাইন বি। কস আই বিটা মানেই হচ্ছে কস হাইপারবোলিক বিটা। সাইন আলফা, সাইন আই বিটা মানেই হচ্ছে আই সাইন হাইপারবোলিক বিটা। এবার কম্পেয়ার করতে হবে, হ্যাঁ। তাহলে এক্স ইজ ইকাল টু আসছে কস আলফা কস হাইপারবোলিক বিটা, আর ওয়াই ইজ ইকাল টু আসছে মাইনাস সাইন আলফা সাইন হাইপারবোলিক বিটা। তো এক্স আর ওয়াই এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কস স্কোয়ারটা কেটে গিয়ে কি থাকছে, কস হাইপারবোলিক স্কোয়ার বিটা মাইনাস সাইনটা কেটে গিয়ে কি থাকছে, সাইন হাইপারবোলিক স্কোয়ার বিটা। আর এটা মানেই আমরা শিখেছি ওয়ান, তাই তো? দ্যাট ইজ অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? নেক্সট, দ্য সলিউশন of the equation sin hyperbolic z is equal to 2 is, এই ইকুয়েশনটার সলিউশন মানে জেড এর মানটা আমাদের বার করতে হবে।
বলো দেখি কোনটা হবে। সাইন হাইপারবোলিক জেড ইকাল টু 2 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদের জেড এর মানটা বার করতে হবে। তো সাইন হাইপারবোলিক জেড এর ফর্মুলাটা মনে আছে? কি ছিল ফর্মুলাটা? ই দিয়ে পৌলমি, ফর্মুলাটা কি ছিল সাইন হাইপারবোলিক জেড এর? স্যার e⁻x মাইনাস e⁻−x/2। এখানে জেড হবে। জেড, হ্যাঁ জেড হবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের e⁻z কে যদি তুমি আচ্ছা দরকার নেই, e⁻z তার স্কয়ার -4 e⁻z, তাই তো, ফার্স্ট অপশন। -1 = 0, তাই তো। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না e⁻z এর। তো এর উপরে যদি তুমি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করো, তাহলেই দেখো এখান থেকে e⁻z টা পেয়ে যাচ্ছ। কত হবে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে? স্যার এটা আসছে 2 +−√5। 2 ± √5। ওকে। আচ্ছা, √5 এর মান কি 2 এর থেকে বড়? হ্যাঁ, বড়। বড়। তাহলে এখানে কিন্তু নেগেটিভটা হতে পারে না কখনোই, কারণ e⁻z কোনোভাবেই নেগেটিভ হবে না, তাই না? হুম। সুতরাং এটা অলওয়েজ পজিটিভটাই নিতে হবে। ওকে। তো বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে জেড, ডান দিকটা হবে log of 2 + √5। সঙ্গে কিছু নেই মানে আমরা এরকম ভাবতে পারি i × 0 রয়েছে। হুম। তো লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। ন্যাচারাল লগ, যে কমপ্লেক্স নাম্বারটি রয়েছে তার মড, সেটা অ্যাকচুয়ালি 2 + √5 হবে, প্লাস i × 2n π থিটা। থিটার মান কত হচ্ছে এখানে? 0 হবে স্যার। tan−1b/a, মানে অবভিয়াসলি 0। সো ফাইনালি আমরা জেডটাকে পেয়ে গেলাম এইরকম, log of 2 + √5 প্লাস i × 2n π। ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। হুম। তাহলে কোন অপশনটা হচ্ছে? নান। হুম। অপশন বি তো হতে পারে না, অপশন সিও হতে পারে না, কারণ এখানে আই নেই। এটা হতে পারে, তাই না? হুম। যে অ্যান্সারটা পেলাম সেটা তো এ এর মধ্যে রয়েছে। তো এইখানে লক্ষ্য করে দেখো, আমরা প্লাস নিয়ে কাজটা করলাম, নেগেটিভ নিয়ে যদি করি তাহলে কি আসবে? এখানে ইমপ্লাই না দিয়ে অতএব দিতে পারো। ঠিক একইভাবে যদি আমরা e⁻z টার মানটা নেগেটিভ ভাবি, মানে 2 - √5 ভাবি, তাহলে কি আসবে জেড এর মানটা সেম প্রসেসে করলে? স্যার একই আসবে, খালি ওই লগের ভিতরে মাইনাস হবে। একই আসবে। হ্যাঁ। √5 তো বড়।
হ্যাঁ, কিন্তু স্যার এটার মডিউলাস করলে তো 2 - √5ই আসবে। log z is equal to log of মাইনাস বা √5 - 2 ইন্টু -1 প্লাস 0 ইন্টু আই। এটা হচ্ছে, যেহেতু হুম √5টা বড়, ওটাকে আগে নিতে হবে যে, হুম কারণ ন্যাচারাল লগের মধ্যে তো নেগেটিভটা আনডিফাইন্ড, আচ্ছা। ঠিক কিনা? তুমি যদি Yes, এরকম লেখো ন্যাচারাল লগ তার মধ্যে 2 - √5, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাজ নট এক্সিস্ট, কারণ ন্যাচারাল লগ বা রিয়াল লগের মধ্যে নেগেটিভ তো থাকতে পারে না, ঠিক কিনা? লগ yes, এক্স তখনই ডিফাইন হয় যখন এক্স গ্রেটার দেন 0। তো সেই কারণে আমরা এটাকে √5টাকে আগে নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত হবে বলো? z is equal to log √5 - 2 প্লাস I ইন্টু 2n পাই প্লাস কত হবে? এই যে -1 প্লাস I ইন্টু 0, এক্ষেত্রে তোমার ইয়েটা কত হবে? এটার মানটা কত হবে? পাই হবে, পাই। পাই হবে, কারণ এটা চলে যাচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড কোয়ার্টার। কোয়াড্রেন্টে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে চলে যাচ্ছে -1, 0 এই পয়েন্টটা। তো সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে পাই। ওকে, তো আর যাই হোক, এটা অপশন এ এর মধ্যে নেই, অপশন এ হতে পারে না, তাহলে অপশন ডিটাই হবে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? কে বুঝতে পারলে না বলো? স্যার থার্ড লাইনটা একবার একটু বুঝিয়ে দেবেন, মানে যেখানে e⁻z² - 4 ez - 1 এটা হয়েছে। এই যে কোনাকুনি গুণ করে বোথ সাইডে e⁻z দিয়ে গুণ করলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। the value of ভ্যালু না, the solution of this expectation of z bar, সরি এক্সপেকটেশন না, এক্সপোনেনশিয়াল মানে e⁻z bar is equal to -3 is, ঠিক যেমন আগেরটা আমরা সলভ করলাম, এটাকেও সলভ করে z এর মানটাকে বার করতে হবে। করো। বলো কোনটা হবে z এর মান? সেকেন্ডের অপশনটা হবে স্যার, log 3 - I ইন্টু 2n+1 × পাই। সেকেন্ডের অপশনটা? হুম
আচ্ছা, দেওয়া রয়েছে ই টু দি পাওয়ার জেড বার ইজ ইকাল টু দ্যাট -3 লগ নিয়ে নাও। সো জেড বার ইজ ইকাল টু হচ্ছে ক্যাপিটাল লগ অফ -3। -3 কে আমরা এইভাবে লিখতে পারি -3 প্লাস আই ইন্টু 0। তো ফর্মুলা অনুযায়ী মডিউলাসটা হবে 3 প্লাস আই ইন্টু 2n পাই প্লাস কত হবে বলো? প্লাস পাই স্যার হবে, পাই। কারণ এই পয়েন্টটা আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে। হুম, তো জেড বার এইটা, তাহলে জেড কত হবে? এর কনজুগেট নিলেই জেড চলে আসবে, তার মানে log 3 নেগেটিভ আই ইন্টু পাই ইন্টু 2n+1, দ্যাট ইজ অপশন বি। হ্যাঁ, অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, স্যার সেকেন্ড লাইনটা কিভাবে হলো একটু বলবেন? জেড বার ইকুয়ালস টু লগ 3 প্লাস আই 2n পাই প্লাস পাই, এই যে বোথ সাইডে লগ নিয়ে নিলাম। মানে তারপরের লাইনটা, যেটা পরের স্টেপটা, হ্যাঁ, এটা নিলাম ইকুয়ালস টু লগ। স্মল লগ 3 প্লাস ওই যেটা কোনো একটা ও, ফর্মুলা। এটা হচ্ছে ক্যাপিটাল লগের ফর্মুলা। আচ্ছা ক্যাপিটাল লগের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা থেকে। আচ্ছা। হুম, নেক্সট, the principal value PV, principal value of this 1 plus I পাওয়ারে 1 প্লাস আই, প্রিন্সিপাল ভ্যালু মানে n এর জায়গাতে 0 বসাতে হবে, তাই তো? হুম, করো। আমার অপশন গুলো লেখার মধ্যে করে ফেলতে হবে, দেখি কে পারে। এটা হচ্ছে Z1 পাওয়ারে Z2, মানে কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে কমপ্লেক্স নাম্বার। বলো কোনটা হচ্ছে। স্যার ফার্স্টের অপশনটা হবে স্যার। ফার্স্ট এরটা। হুম। তো এটা ভাঙার প্রসেস কি ছিল না, কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে কমপ্লেক্স নাম্বার থাকলে আমরা এটাকে ভাঙি এইভাবে, ই তার পাওয়ারে, মানে ই মানেই হচ্ছে এক্সপোনেনশিয়াল, তার পাওয়ারে মানেই হচ্ছে তার ভিতরে লগ। লগটা ক্যাপিটাল নেব না, স্মল নেব, তাই না? কেন স্মল নেব? কেন লগটাকে স্মল নেব? প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে তাই। প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে বলে, ভেরি গুড।
তো পাওয়ারেরটা চলে আসলো সামনে, স্মল লগ এর মধ্যে থাকছে 1 + i। এটা আমরা আগেও ভেঙেছি তাই না? স্মল লগ 1 + i, এটাকে আগে ভেঙেছি তো নাকি? কত এর মানটা? স্যার এর মান হবে স্যার log of √2 + i π/4। হুম, লগ অফ মড জেড, মড মানে হচ্ছে √2 প্লাস আই ইন্টু আর্গুমেন্ট, আর্গুমেন্টটা হবে π/4, তাই তো? ওকে, n π লেখার দরকার নেই যেহেতু স্মল লগ। আচ্ছা, এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করে দাও। তাহলে এক্সপোনেনশিয়াল, তার মধ্যে কি থাকছে? অবশ্যই log√2, সিম্পল গুণ, -π/4 প্লাস আই এর সঙ্গে কি কি থাকছে বলো? log√2 প্লাস π/4। ঠিক আছে, অপশন তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল স্যার এটাকে নাকি স্যার না? চাইলে মানে কস থিটা সাইন থিটা আকারেও লেখা যাবে, মানে চাইলে, কোনটাকে? মানে এই যে এই লাইনটাকে মানে, অ্যান্সারটাকে? হ্যাঁ, মানে যদি থাকতো অপশনে থাকতে পারতো, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, e⁻i x এর যে ফর্মুলা, ওই ফর্মুলাতেও লেখা যাবে। হুম। ওকে, নেক্সট নোট। থিটা ইজ ইকাল টু ট্যান থিটা মাইনাস ট্যান কিউব θ/3 প্লাস tan⁵ θ/5 মাইনাস এটসেট্রা, এইভাবে চলবে। হ্যাঁ, এই রেজাল্টটা বা এই আইডেন্টিটিটা ভ্যালিড হবে যখন থিটার মানটা -π/4 থেকে +π/4 এর মধ্যে থাকবে। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ট্যান থিটা যদি এক্স ধরে নিই তাহলে থিটা হবে tan−1x ইজ ইকাল টু এক্স মাইনাস x³/3 প্লাস x⁵5/5 মাইনাস এটসেট্রা। এখানে তাহলে এক্স এর মান হয়ে যাবে -1 থেকে +1। ঠিক আছে, এই সিরিজটাকে বলা হয় গ্রেগরি সিরিজ। দিস সিরিজ is called গ্রেগরি সিরিজ। ঠিক আছে, এই সিরিজটাকে আমরা বলে থাকি গ্রেগরি সিরিজ। ম্যাথমেটিশিয়ান গ্রেগরি এই সিরিজটাকে তৈরি করেছিলেন। অঙ্কতে আমাদের কাজে লাগতে পারে এই সিরিজটা। লেখো একটা প্রবলেম। দ্য ভ্যালু অফ দ্য সিরিজ 1/1 × 3 প্লাস 1/5 × 7 প্লাস 1/9 × 11 প্লাস এটসেট্রা ইজ। স্যার π/8 আসবে।
π/8। হ্যাঁ, কিভাবে? স্যার এটাকে যদি একটু ভাঙাই, তাহলে উপরে 1 কে 3 - 1, মানে হুম, হাফ হাফ বাইরে কমন নিয়ে উপরে 3 - 1/1 × 3 আচ্ছা, প্লাস, মানে একই রকম ভাবে ইয়ে করতে হবে, 7 - 5। হুম, এইভাবে চলবে তাই তো? হ্যাঁ, এবার সেপারেট করে দিলেই চলে আসবে। তাহলে 1 - 1/3 প্লাস 1/5 -1/7 প্লাস 1/9 -1/11 প্লাস এটসেট্রা। তো এটার উপর গ্রেগরি সিরিজ অ্যাপ্লাই করলে, হ্যাঁ দেখো, এক্স এর জায়গায় 1 বসালেই এই পার্টটা আসছে তাই না? হুম। এবং এক্স ইজ ইকাল টু 1 পুট করাই যেতে পারে গ্রেগরি সিরিজে, কারণ আমাদের রেঞ্জটা রয়েছে -1 থেকে +1। তো এক্স ইজ ইকাল টু 1 পুট করলে আমরা পাচ্ছি হাফ tan−1। তার মানে এটা হয়ে যাচ্ছে π/8। ওকে, π/8। অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলেন? কোনো অসুবিধা? ওকে, নেক্সট প্রবলেম। The value of log base I পাওয়ারে y, হ্যাঁ, এর ভ্যালুটা কত হবে? স্যার সি আসবে স্যার। কি? তো লগের ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ, লগ বেসে এ পাওয়ারে বি যদি থাকে সেটাকে কিরকম লেখা যায়? log b/log a। হুম, লগ বেসে ই পাওয়ারে বি বাই লগ বেসে ই পাওয়ারে এ, তাই তো? হুম। তো সেই ফর্মুলাতে এটাকেও ভাঙতে হবে। দ্যাট ইজ লগ আই বাই লগ আই। লগ আই এর মান তো আমরা জানি তাই না? এর আগেও হ্যাঁ, ভেঙেছি। সেটা কি হয়? ন্যাচারাল i লগ 1 প্লাস আই ইন্টু 2n পাই 2n পাই প্লাস π/2। π/2। ঠিক একইভাবে নিচেরটাও তাই হবে। নিচেরটাই n না নিয়ে আমরা m নিচ্ছি, যেহেতু অপশানে সব নিচে m রয়েছে। একই ব্যাপার, n ও ইন্টিজার m ও ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? log 1 0 i কেটে গেল, সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে 4n+1 বাই বাই 4n। 4m+1। ঠিক। তাহলে অপশন সিটাই হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, ভেরি গুড। চলো, নেক্সট প্রবলেম।
the product of all the values of this. তো আমাকে বলতে পারবে এর কতগুলো ভ্যালু পাওয়া যাবে? সেই ডিমর্গানস থিওরেমের ওখানে আমরা শিখেছিলাম। এর 4টা ভ্যালু পাওয়া যাবে। 4টে ভ্যালু পাওয়া যাবে কেন? কারণ পাওয়ারে যে ফ্র্যাকশনটা রয়েছে তার নিচেই 4 রয়েছে, সেই কারণে 4টে ভ্যালু। তো সেই 4টে ভ্যালুর প্রোডাক্ট আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ওকে। তো সেই ভ্যালু গুলোকে বার করার জন্য আমাদের অবশ্যই যে ফর্মুলা ছিল z⁴ সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, না? ঠিক আছে। তো 1 + √3i পাওয়ারে রয়েছে 3/4। 1 + √3i এর পোলার ফর্ম কি হবে, কে বলতে পারে? স্যার এটা হবে 2 ইন্টু cos π/3 প্লাস i sin π/3। হুম, পাওয়ারে রয়েছে 3/4, সো এটাকে আমরা লিখছি পাওয়ারে 3 হোল টু দি পাওয়ার 1/4। লিখতেই পারি, 3টা যেহেতু ইন্টিজার তাহলে 3-র জন্য আমরা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে দিচ্ছি। 2⁻³ মানে 8, তো এটা হয়ে যাচ্ছে cos পাই প্লাস i sin পাই, ঠিক আছে? ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করলে এখন তুমি এর উপর z⁴ এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করো। তাহলে এটা কেমন দেখতে হবে? cos, বলো কি থাকবে? নিচে 4, 2n তার পাই প্লাস উপরে পাই। 2k পাই প্লাস হ্যাঁ। পাই হুম। প্লাস i sin 2k পাই প্লাস পাই, একই না? /4, যেখানে k এর মান 1 2 না 0 থেকে শুরু হবে। 0 থেকে 3 পর্যন্ত। 0 1 2 3, হ্যাঁ ঠিক। এটা হচ্ছে আমাদের k এর মান। তো এই সমস্ত জিনিসগুলোর প্রোডাক্ট আমাদের ভাবতে হবে, না? হুম। তো এটাকে এরকম ভাবে ভাবা যেতে পারে, দেখো তো, 4th √ 8 cos π/4 প্লাস i sin π/4 পাওয়ারে 2k + 1 লেখা যেতে পারে বাই ডি ময়ভার্স থিওরেম। হ্যাঁ স্যার। অবশ্যই লেখা যেতে পারে, হ্যাঁ। k এর মান হচ্ছে 0 1 2 3। তো এই জিনিসটাকে একটা কিছু ধরে নাও, তাহলে প্রোডাক্টটা বার করতে সুবিধা হবে। এটাকে তুমি আলফা ধরে নাও।
যেখানে আলফা মানে দিস। তো কে জিরো নিলে আমাদের ভ্যালুটা হচ্ছে এরকম, আলফা পাওয়ারে 1। কে 1 নিলে ভ্যালুটা হবে আলফা পাওয়ারে 3। তারপর কে 2 নিলে আমাদের ভ্যালুটা হবে আলফা পাওয়ারে 5। এবং ফাইনালি আমাদের কে 3 নিলে ভ্যালুটা হবে আলফা পাওয়ারে 7। ঠিক আছে। হুম। এইবার এইগুলোর প্রোডাক্ট বার করো। এই আলফার পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে, তার মানে 7 আর 3 10 আর 6 16 হয়ে যাচ্ছে। আবার তুমি ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করো। তাহলে কস 4 পাই প্লাস আই সাইন 4 পাই। সাইন 4 পাই মানে তো 0, আর 0 কস 4 পাই মানে 1 1। সো অ্যান্সার হয়ে গেল 8। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 8। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? তাহলে এই ধরনের অঙ্ক নিশ্চয়ই করতে পারবে। একটু বড় আছে, তবে এর মধ্যে অনেকটা স্টেপ তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবে। এতটা যে আমি ভেঙে ভেঙে করলাম পরীক্ষার সময়, তোমার এতটা ভেঙে ভেঙে করার প্রয়োজন নেই, তাই না? তুমি অনেকটা স্টেপ জাম্প নিজে থেকেই করতে পারবে, অসুবিধা নেই। ওকে, তো কমপ্লেক্স নাম্বারটা আমাদের মোটামুটি হলো। থিওরি সবই পড়লাম, প্রবলেমও অনেক করলাম। এইবার একটুখানি নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক, অর্থাৎ থিওরি অফ ইকুয়েশন। হ্যাঁ, এই থিওরি অফ ইকুয়েশনের মধ্যেই আমাদের পলিনোমিয়ালটাও থাকবে। ওকে, কি মধুশ্রী, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। তো নেক্সট হেডিং করো, পলিনোমিয়াল অ্যান্ড থিওরি অফ ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট জায়গা। লেখো, an expression of the form fx is equal to this: a0 x to the power n, a1 x to the power n minus 1, etc. a n minus 1 x plus a n, where n is a non-negative integer.
অ্যান্ড a0 নট ইকাল টু 0। ঠিক আছে, তো এই ধরনের এক্সপ্রেশন যেখানে n টা নন নেগেটিভ ইন্টিজার এবং a0টা নট ইকাল টু 0, তো এই এক্সপ্রেশনটাকে আমরা বলে থাকি পলিনোমিয়াল, ইজ কল্ড আ পলিনোমিয়াল অফ ডিগ্রি n। ঠিক আছে, ডিগ্রি বলতে এক্স এর যেটা হাইয়েস্ট পাওয়ার সেটাই হচ্ছে ডিগ্রি। এবং লক্ষ্য করে দেখো a0টাকে নন জিরো কেন বলা হলো, কারণ a0টা যদি জিরো হয়ে যায় তাহলে তো আর x⁴n থাকবে না, তখন ডিগ্রিটা আর n হবে না, তার থেকে কমে যাবে। সুতরাং ডিগ্রি n হতে গেলে x⁴n এর যে সহগ সেটাকে নন জিরো হতেই হবে। ঠিক আছে, ওকে, নেক্সট নোট। নাম্বার 1, এটাকে বলা হয় ডিভিশন অ্যালগরিদম। এই আইটা হবে না, না? হুম। তো এই ব্যাপারটা কি না, একটা পলিনোমিয়াল দিয়ে আমরা আরেকটা পলিনোমিয়ালকে ভাগ করতে চাইছি। যেমন f(x) একটা পলিনোমিয়াল, g(x) আরো একটা পলিনোমিয়াল। তো g(x) দিয়ে আমরা f(x) কে যদি ভাগ করি, নিশ্চয়ই একটা ভাগফল আমরা পাবো যেটাকে বলছি qx, এবং একটা ভাগশেষ আমরা পাবো যেটাকে বলছি rx। তো ভাগফল সেটাকে ইংরাজিতে বলা হয় কোশেন্ট, আর ভাগশেষ সেটাকে বলা হয় রিমেইন্ডার। এখন রিমাইন্ডারটা কিছু ক্ষেত্রে জিরো হতে পারে, আবার কিছু ক্ষেত্রে নন জিরো হতে পারে, তাই না? যদি রিমাইন্ডারটা জিরো হয়ে যায় তার মানে ভাগটা মিলে গেছে, আর যদি রিমাইন্ডারটা নন জিরো হয় তার মানে ভাগটা মেলেনি। ঠিক আছে, সো ইন জেনারেল এই এফ(x) যেটা, সেটাকে আমরা কি লিখতে পারি, সেই ছোটবেলায় পড়েছিলে মনে করে দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? মনে আছে তো? এই যে এই দুটোকে গুণ করে তার সঙ্গে নিচেরটা যোগ করলেই এফ(x) পাওয়া যাবে। এটাকেই বলা হচ্ছে কোশেন্ট এই ডিভিশন অ্যালগরিদম, যেখানে rx টা জিরো হতে পারে, অথবা নন জিরো যদি হয় সেক্ষেত্রে rx পলিনোমিয়ালের যে ডিগ্রি সেটাকে কিন্তু অবশ্যই gx পলিনোমিয়ালের ডিগ্রির থেকে ছোট হতে হবে। হ্যাঁ, মানে যে পলিনোমিয়ালটা দিয়ে ভাগ করা হচ্ছে তার থেকে কম ডিগ্রির পলিনোমিয়ালই ভাগশেষে আসবে। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নাম্বার 2, if a polynomial
fx is divided by x minus a, then the remainder is, কে বলতে পারবে কোনো স্যার এফ একটা, অফ হবে। হ্যাঁ, fx কোনো একটা পলিনোমিয়াল, তাকে যদি x মাইনাস a দিয়ে ভাগ করা হয় তাহলে তার রিমাইন্ডারটা কিন্তু অবশ্যই হবে f অফ a। এটাকে আমরা বলে থাকি রিমাইন্ডার থিওরেম, তাই না? হ্যাঁ স্যার। হুম। আর যদি এই রিমাইন্ডারটা 0 হয়ে যায় তাহলে ওটা ফ্যাক্টর থিওরেম হয়ে যাবে। তাহলে ওটা ফ্যাক্টর থিওরেম হয়ে যাবে, অর্থাৎ এক্স Probability theorem। মাইনাস এটা হয়ে যাবে একটা ফ্যাক্টর। Okay, ঠিক আছে, নাম্বার 3, an n degree equation fx is equal to 0। তাহলে fx একটা nth ডিগ্রির পলিনোমিয়াল, সেটা ইকুয়াল টু 0 করলে আমরা একটা nth ডিগ্রির ইকুয়েশন পেয়ে গেলাম। তো এইবার এই nth ডিগ্রির ইকুয়েশন গুলোকে সলভ করলে আমরা কিন্তু অবশ্যই এক্স্যাক্টলি n সংখ্যক রুট পাবো, হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। বুঝতে পারলে? এবার সেই রুট গুলো রিয়াল নাম্বারও হতে পারে, কমপ্লেক্স নাম্বারও হতে পারে, সেটা আলাদা বিষয়, তবে n সংখ্যক রুট অবশ্যই পাওয়া যাবে। হুম, প্যাকেটে লিখতে পারো রিয়াল অর কমপ্লেক্স। 4 নাম্বার দিয়ে লেখো, if the equation fx is equal to 0 has a root alpha, মানে x is equal to alpha বসালে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, অফ মাল্টিপ্লিসিটি greater than or equal to 2, then the root alpha is called multiple root। বুঝতে পারলে? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা ইকুয়েশন তুমি সলভ করলে, সলভ করে
সেম রুট দুবার পেলে বা তিনবার পেলে হয় না এরকম? তাহলে মাল্টিপ্লিসিটি মানে ওই রুটটা কতবার আসছে সেটাই হচ্ছে ওর মাল্টিপ্লিসিটি। সেই মাল্টিপ্লিসিটিটা যদি 2 বা তার থেকে বেশি হয়ে যায় তখন আমরা ওই রুটটাকে কি বলবো? মাল্টিপল রুট। ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট 5 নাম্বার। if alpha be a multiple root of the equation fx is equal to 0 of order r। অর্ডার মানে হচ্ছে r টাইমস আমরা ওই রুটটাকে পেয়েছি। হ্যাঁ, 2 বার পেলে অর্ডার 2, 3 বার পেলে অর্ডার 3, সেরকম r টাইমস পেয়েছি বলে অর্ডার হচ্ছে r। তো কোনো একটা রুট যদি r অর্ডারের মাল্টিপল রুট হয় তাহলে এই রিলেশনটা বা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কন্ডিশনটা কি? এফ অফ আলফা, এফ ড্যাশ আলফা, এরম ভাবে আর অর্ডারের আগে পর্যন্ত, মানে এফ এর r-1তম ডেরিভেটিভ অফ আলফা, এইগুলো সব 0 হয়ে যাবে। হ্যাঁ, বাট rth অর্ডার যে ডেরিভেটিভটা আমরা পাবো অ্যাট আলফা সেটা হয়ে যাবে নন জিরো। বুঝতে পারলেন? খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট কিন্তু। আলফা যদি আর অর্ডারের একটা মাল্টিপল রুট হয় তাহলে আপ টু r-1তম ডেরিভেটিভ পর্যন্ত ভ্যালুগুলো সব 0 হবে, কিন্তু r তম ডেরিভেটিভের ভ্যালুটা হয়ে যাবে নন জিরো। ঠিক আছে? এবং তার সাথে আমরা আরো বলতে পারি আলফা উইল বি a multiple root of the equation f dash x is equal to 0, বাট অর্ডারটা কমে যাবে, অফ অর্ডার α-1। বুঝতে পারলে? তাহলে আলফা যদি এফ এক্স এর একটা মাল্টিপল রুট অফ অর্ডার আর হয় সেক্ষেত্রে আলফাটা এফ ড্যাশ এক্স এরও একটা মাল্টিপল রুট হবে, তবে সেক্ষেত্রে অর্ডারটা 1 কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, মানে স্যার অর্ডারটা এক কমবে বলতে এফএক্স এর যেটা অর্ডার হবে তার থেকে এক কমবে। হ্যাঁ, মানে এফ এক্স এর যে অর্ডারের মাল্টিপ্লিসিটি ছিল তার থেকে 1 কমবে। এটা আর ছিল, সেটা r-1 হয়ে যাবে। নেক্সট 6, খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট।
ইফ আলফা প্লাস আই বিটা মানে একটা কমপ্লেক্স নাম্বার ইজ আ রুট অফ দ্য ইকুয়েশন fx is equal to 0, দেন এর যে কনজুগেট আলফা মাইনাস আই বিটা সেটাও কিন্তু 100% ওই ইকুয়েশনের একটা রূপ হবে। এটা তুমি চোখ বন্ধ করে বলতে পারবে, হ্যাঁ। তার মানে কমপ্লেক্স নাম্বার কিন্তু কোনো ইকুয়েশনের রুট একা থাকতে পারে না, সে তার কনজুগেটকেও নিয়ে নেবে। ঠিক আছে, অর্থাৎ এমন কখনোই হতে পারে না কোনো একটা ইকুয়েশন তুমি সলভ করে তার কেবলমাত্র একটা কমপ্লেক্স রুট পাওয়া গেল, এটা কখনোই হতে পারবে না। কমপ্লেক্স রুট সব সময় জোড়ায় জোড়ায় পাওয়া যায়, হয় দুটো অথবা চারটে অথবা ছটা। বোঝা গেছে? ঠিক একইভাবে আমরা যদি স্কোয়ার রুটের ক্ষেত্রে ভাবি, সেক্ষেত্রেও একই রকম হবে। ইফ আলফা প্লাস of the equation then alpha minus root beta is also a root। ঠিক আছে, আগেরটার মতোই একই রকম। নেক্সট নাম্বার 8, if x is equal to alpha is a root of the equation fx is equal to 0, then the curve y equal to fx cut the x-axis at x equal to alpha। ঠিক আছে, তার মানে কোনো একটা ইকুয়েশন সলভ করে তুমি যদি কোনো রুট পাও, হ্যাঁ, অবশ্যই সেটা রিয়াল রুট হতে হবে। তো সেটাকে যদি তুমি জিওমেট্রিক্যালি ভাবতে চাও তাহলে কি রকম হবে ব্যাপারটা, ওই এফএক্স এর যে কার্ভটা তুমি আঁকতে পারবে, যে ছবিটা তুমি আঁকতে পারবে, সেই ছবিটা ওই আলফা পয়েন্টে কিন্তু এক্স অ্যাক্সিস কে কাট করবে। ঠিক আছে, রুট হওয়া মানেই সেটা কিন্তু অবশ্যই কাট করবে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হুম। নেক্সট, if alpha and beta be two consecutive মানে পরপর
real roots of the equation fx is equal to 0. তাহলে fx equal to 0 ইকুয়েশনের দুটো কনজিকিউটিভ রুট আমরা পেলাম, একটা আলফা একটা বিটা দেওয়া রয়েছে। তাহলে দেন there is at least one root of the equation f dash x is equal to 0 in between alpha and beta। ঠিক আছে, তো fx এর দুটো কনজিকিউটিভ রুট যদি তোমার জানা থাকে আলফা আর বিটা, তার মধ্যে f ড্যাশ x এর কিন্তু কমপক্ষে একটা হলেও রুট পাওয়া যাবে, একের বেশিও পাওয়া যেতে পারে, মিনিমাম একটা অবশ্যই পাওয়া যাবেই যাবে। ঠিক আছে, তাই এটা স্যার রোলস থিওরাম। একদমই তাই, রোলস থিওরেম। পাশে লিখে রাখতে পারো রোলস থিওরেম। কিন্তু স্যার রোলস থিওরেমে কি স্যার কনজিকিউটিভের ব্যাপারটা ছিল? ছিল না? ওখানে তো সেই ডিফারেন্সিয়েবল হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ইন্টারভেলটা এটা ইন্টারভেল ছিল। না, ওটা তো তোমার মিন ভ্যালু থিওরেমের কথা বলছো মানে। হ্যাঁ, রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, ওটা রিয়েল অ্যানালিসিস এর রোলস থিওরেম, আর এইটা হচ্ছে আমাদের ক্লাসিক্যালের রোলস থিওরেম। ঠিক আছে, ওকে, নেক্সট 10 নাম্বার। if f of alpha and f of beta are of opposite sign, then fx is equal to 0। অপোজিট সাইন মানে একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনের একটা অড নাম্বার অফ রিয়াল রুট আমরা পাবো in between alpha and beta। ঠিক আছে, অর্থাৎ এটা যদি তুমি একটুখানি ছবির সাহায্যে ভাবো, এটা মনে করো আমাদের অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখানটায় রয়েছে আলফা, এখানটায় রয়েছে বিটা।
তো এফ অফ আলফা আর এফ অফ বিটা অপোজিট সাইন, মনে করো এফ অফ আলফাটা পজিটিভ, তাহলে উপরের দিকে থাকবে। এই পয়েন্টটা তাহলে হচ্ছে আলফা কমা এফ অফ আলফা, এটা পজিটিভ। আর এফ অফ বিটাটা মনে করো নেগেটিভ, তাহলে সেটা নিচের দিকে থাকবে, এটা মনে করো এফ অফ বিটা। এই পয়েন্টটা হচ্ছে বিটা কমা এফ অফ বিটা। তো এই দুটোর যদি সাইন অপোজিট হয়, সেক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকি, তো এই পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে গেলে আমাকে কিন্তু অবশ্যই এক্স অ্যাক্সিসটাকে একবার হলেও কাট করতে হবে, তাই না? উইদাউট কাটিং দ্য এক্স অ্যাক্সিস আমরা কিন্তু কোনোভাবেই একটা পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে পারবো না। পারবো কি? পারবো না। তো সেই কারণে কমপক্ষে একটা রুট অবশ্যই থাকবে আলফা আর বিটার মধ্যে, যদি অপোজিট সাইন হয়। এখন তোমার ছবিটা বা গ্রাফটা এরমও হতে পারে, একবার নিচে গেল, আবার উপরে উঠলো, আবার নিচে গিয়ে এই পয়েন্টে মিশলো। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স অ্যাক্সিস কে কতবার কাট করছে? 3বার কাট করছে। তাহলে সেক্ষেত্রে 3টে রুট আমরা পাবো। বুঝতে পারলে? সেই কারণেই বলা হচ্ছে অড নাম্বার অফ রিয়াল রুট পাওয়া যাবে, হয় একবার কাট করবে, অথবা 3বার, অথবা 5বার, এরকম। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা, যদি সেম সাইন হয় তাহলে কি হবে? কে বলতে পারে? এফ আলফা আর এফ বিটার যদি সেম সাইন হয় তাহলে আমাদের রেজাল্টটা কেমন হবে? তাহলে স্যার ইভেন রুট পাওয়া যাবে, আর সেটা হয় ইভেন পাওয়া যাবে, না হলে 2 করে কমবে আর কি। সেম সাইন যদি হয় তাহলে আইদার কোনো রুটই পাওয়া যাবে না, আর না হলে ইভেন। অথবা ইভেন নাম্বার অফ রিয়াল রুট পাওয়া যাবে। হ্যাঁ। দেন এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হ্যাজ either no real root or an even number of roots। অবশ্যই রিয়াল, হ্যাঁ, ইভেন নাম্বার অফ রিয়াল রুটস। তো এক্ষেত্রেও ব্যাপারটা তুমি ছবির সাহায্যে ভাবতে পারো। সেম সাইন মানে দুটোই পজিটিভ মনে করো। তাহলে এখানে আমাদের এক্স অ্যাক্সিসটাকে কাট না করে ডাইরেক্টলি কিন্তু দ্বিতীয় পয়েন্টে পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে নো রুট। আর যদি কার্ভটার ইচ্ছা হয় কাট করবে এক্স অ্যাক্সিসটাকে, তাহলে সেক্ষেত্রে দেখো 2বার কাট করছে, অথবা 4বারও কাট করতে পারে, এরকম ভাবে। তাহলে কত হচ্ছে? 1 2 3 4। বুঝতে পারলে? তাহলে সেম সাইন হলে হয় নো রুট অথবা ইভেন নাম্বার অফ রুট। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না?
তো এগুলো হচ্ছে আমাদের পলিনোমিয়াল এবং ইকুয়েশনের বেসিক কিছু আইডিয়া, বেসিক কিছু প্রপার্টি। অবশ্যই এগুলো আমাদের অঙ্কতে কাজে লাগবে এবং এখান থেকে ডাইরেক্টলিও এমসিকিউ তৈরি হতেই পারে। হুম, একটা অঙ্ক দিচ্ছি, করো দেখি। x+2 is a factor of, চারটে অপশনের মধ্যে x+2 কার ফ্যাক্টর হবে সেটা তোমাকে বলতে হবে। ফ্যাক্টরের জন্য আমরা কোনটা পড়েছিলাম নোট? স্যার সি হবে। এই যে 2 নাম্বারটা, x-a ফ্যাক্টর হবে যদি f অফ এটা 0 হয়। তার মানে আমাদের x+2 ফ্যাক্টর হবে যদি f অফ -2টা 0 হয়। f অফ মাইনাস কি হচ্ছে তো? হবে, হ্যাঁ। লাস্টের অপশনটা হচ্ছে লাস্টের অপশনটা বাকি এ বি সি এগুলোতে বসিয়ে দেখছো যে এক্স এর জায়গায় -2 বসালে কোনোটাতেই 0 আসছে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কেবলমাত্র লাস্টের অপশনটাতে এক্স এর জায়গায় -2 বসালে 0 আসছে, সুতরাং ওইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো একটুখানি রিভিশন করো বাড়িতে। আমরা নেক্সট দিন আবার এদের উপর প্রবলেম সলভ করব, ঠিক আছে? বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। স্যার নেক্সট দিন কি স্যার 5:30 না 6টা?